টানা দ্বিতীয় দিন ৭,০০০-এর বেশি করোনা শনাক্ত, মারা গেছেন ৫২ জন। লকডাউনের মধ্যেই হাসপাতালগুলোয় নমুনা পরীক্ষার ভিড়। লকডাউনের প্রথম দিনে ঢিলেঢালা ভাব, চলছে বাস ছাড়া সব যানবাহন। লকডাউন বাড়ানোর বিষয়ে বৃহস্পতিবার সিদ্ধান্ত নেবে সরকার। নারায়ণগঞ্জের শীতলক্ষায় ডুবে যাওয়া লঞ্চ তোলা হলো ১৮ ঘন্টা পর। ২ শিশুসহ আরও ২৫ মরদেহ উদ্ধারে, মোট প্রাণহানি ৩০। শুনছিলেন বিরতিহীন রাত ৯টা বাংলাদেশের শিরোনাম, এবার বিস্তারিত। দেশে করোনা সংক্রমণের লাগাম টেনে ধরা যাচ্ছে না। প্রতিদিনই হচ্ছে নতুন রেকর্ড। টানা দুদিন করোনা শনাক্তের সংখ্যা ৭,০০০-এর বেশি। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘন্টায় দেশে করোনায় মারা গেছে ৫২ জন। এর মধ্যে পুরুষ ৩৪, নারী ১৮ জন। এ নিয়ে মোট প্রাণহানি হল ৯,৩১৮ জনের। করোনা আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা ছাড়িয়ে যাচ্ছে সব রেকর্ড। ফেব্রুয়ারি মাসে করোনা রোগীর সংখ্যা নেমে গিয়েছিল ২৯২ জনে। সংক্রমণের ঊর্ধ্বগতির শুরু মার্চের দ্বিতীয় সপ্তাহ থেকে। গত মাসের শেষের দিকে রোগী শনাক্ত হয় দিনে ৫,০০০-এর বেশি। সোমবার শনাক্ত হয়েছে ৭,০৭৫ জন। শনাক্তের হার ২৩.৪০%। সোমবার মৃত্যু হয়েছে ৫২ জনের। এদের মধ্যে রয়েছে ১০ বছরের এক শিশুও। পরিস্থিতি খুব ভয়াবহ উল্লেখ করে চিকিৎসকরা জানান, হাসপাতালগুলোতে এখন আর কোনো ঠাঁই নেই। আমার এখানে ৩৩০টা সিট আইসিইউ এবং এইচডিইউ সহ। আগে আইসিইউ ছিল ১৪টা, এখন আরও 5টা বেড়ে 19টা হয়েছে। কিন্তু যতই বাড়ায় না কেন, রুগী যদি এখানে বাড়তে থাকে তাহলে আসলে কখনো এটা খালি থাকবে না। এগুলো প্রথম দিকেই সব ফিল আপ হয়ে গেছে। আমরা শুধুমাত্র এখন ভর্তি করতে পারি সেই সংখ্যক রুগী, যেই সংখ্যক রুগী আমার এখানে মারা যাচ্ছে অথবা যাদেরকে আমরা ডিসচার্জ করছি। তাহলে এর বেশি আমি রুগী আর নিতে পারছি না। এ পর্যন্ত দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৬,৪৪,৪৩৯ জন। সুস্থ হয়েছেন আরও ২,৯৩২ জন। এ নিয়ে মোট সুস্থ ৫,৫৫,৪১৪ জন। কাজী শামীম হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। লকডাউনের প্রথম দিনে রাজধানীর বিভিন্ন হাসপাতাল ছিল করোনা পরীক্ষা করাতে আসা রোগীদের উপচে পড়া ভিড়। অনলাইনে রেজিস্ট্রেশন করতে না পারা অনেকে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে ফিরে গেছেন। এদিকে বাড়তি করোনা রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছে সরকারি বেসরকারি হাসপাতালগুলো। লকডাউনের প্রথম দিনে রাজধানীর গোপীবাগ থেকে মুগ্ধা হাসপাতালে করোনা পরীক্ষা করাতে এসেছেন সুলতানা বেগম। রবিবারও ৪ ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকে ফিরে যেতে হয়েছে তাকে। বিভিন্ন করোনা উপসর্গ নিয়ে এমন অনেকেই লাইনে দাঁড়ালেও পরীক্ষা করাতে পারবেন কিনা জানেন না তারা। কালকে ৩.৫ ঘন্টা ওয়েট করে আমি এখানে সিরিয়াল পাইনি, ২৫০ হয়ে গেছে, বাসায় চলে গেছে। আজকে আবার সকাল ৭:৩০ থেকে এখানে দাঁড়ায় আছি। ২ ঘন্টা দাঁড়ায় কি ২৫০ জনের হয় না টেস্ট? হওয়ার তো কথা। আমি ২০৮ নম্বর ছিলাম সিরিয়াল, কিন্তু এখনো আগাইলো না। আমি তো নিজেই রোগী, অসুস্থ, রোদের মধ্যে দাঁড়াইছি, আদৌ পাবো কিনা জানি না। লকডাউনে গণপরিবহন বন্ধ থাকায় করোনা পরীক্ষা করাতে আসতে অনেককেই পোহাতে হয়েছে ভোগান্তি। রাস্তায় গণপরিবহন একেবারেই নেই। অনেক কষ্ট করে একটা সিএনজি ম্যানেজ করে ভাড়া দ্বিগুণ দিয়ে এই হসপিটালে আসলাম টেস্টের জন্য। একই তো গাড়ি পাই নাই সারা রাস্তায়, না পায়া মোটরসাইকেলে আসলাম, আইসা এখানেও আইসাও এই দাঁড়ায় থাকতেছি রোদে, দেখেন ঘন্টার পর ঘন্টা। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, করোনায় আক্রান্ত জটিল রোগীদের চাপ সামলাতে হিমশিম খাচ্ছেন তারা। রোগীর চাপ না কমলে আক্রান্তদের স্বাস্থ্যসেবা দেওয়া কঠিন হয়ে পড়তে পারে। আইসিইউতে আমরা সামাল দিতে রীতিমতো হিমশিম খাচ্ছে। বর্তমানে বেড কয়েকটা খালি আছে, কেন? ওরা মৃত্যুর কারণে এই কয়েকটি বেড খালি আছে, আদারওয়াইজ কিন্তু বেড খালি নিয়ে আইসিইউতে থাকছে না। এবং আমরা এই অতি শীঘ্রই কয়েকদিনের মধ্যেই 10টি বেড বাড়াচ্ছি। লকডাউনে সরকারের নির্দেশনা বাস্তবায়নে কঠোর ব্যবস্থা না নিলে সংক্রমণ আরও বাড়তে পারে বলছেন বিশেষজ্ঞরা। রোগীর চাপও বাড়ছে হাসপাতালগুলোতে। 18 দফা নির্দেশনা বাস্তবায়ন লক্ষ্যে সরকার যে লকডাউন কর্মসূচি দিয়েছে, সেই প্রেক্ষাপটে জনগণকে সেই লকডাউনের কর্মসূচি মানতে হবে এবং 18 দফা কর্মসূচি স্বাস্থ্যবিধি সবাইকে মানতে হবে। তাহলেই এই সংক্রমণ কমা সম্ভব। পরিস্থিতি নিয়ন্ত্রণে জরুরি রোগী ছাড়া অন্যদের হাসপাতালে না এসে বাসায় টেলিমেডিসিন সেবা নেওয়ারও পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। নাহিদ কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
লকডাউনের মেয়াদ বাড়ানো হবে কিনা সে বিষয়ে বৃহস্পতিবার সিদ্ধান্ত নেবে সরকার। করোনা পরিস্থিতি বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে মন্ত্রিপরিষদ সচিব। এছাড়া 2টি আইনের খসড়ার অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বসে মন্ত্রিসভার বৈঠক। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে যুক্ত হন প্রধানমন্ত্রী। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। এক প্রশ্নের জবাবে তিনি জানান, দেশে করোনা সংক্রমণ রোধে চলমান 7 দিনের লকডাউনের মেয়াদ বাড়ানো হবে কিনা সেই সিদ্ধান্ত নেওয়া হবে বৃহস্পতিবার। সংক্রমণ পরিস্থিতি বিবেচনা করে লকডাউনের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেবে সরকার, জানান তিনি। দেখি আমরা 7 দিন পরে কি অবস্থা হয়, আমরা বৃহস্পতিবার আবার রিভিউ করবো ইনশাল্লাহ। কিন্তু মানুষকে কোঅপারেট করতে হবে, আপনারা তো বারবার বলতেছেন, কিন্তু এখনও তো পুরোপুরি কোঅপারেশন। সবাই যদি একটু মাস্ক ইউজ করে, স্বাস্থ্যবিধি যদি মেনে চলে, তাহলে তো অসুবিধা হওয়ার কথা না। করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ যারা নিয়েছেন তাদের 8 সপ্তাহ পর দ্বিতীয় ডোজ টিকা দেওয়া শুরু হবে বৃহস্পতিবার থেকে, জানান মন্ত্রিপরিষদ সচিব। সেই সাথে প্রথম ডোজের টিকা দেওয়া মঙ্গলবারের পর থেকে আপাতত বন্ধ থাকবে বলেও জানান তিনি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ক্লিয়ার করছেন যে না, এটা আমরা ক্লিয়ার করে দিয়েছি যে ভ্যাকসিন 8 তারিখ থেকে যে সেকেন্ড ডোজ শুরু হওয়ার কথা, এটা যথারীতি চলবে। ফার্স্ট ডোজ তো আজকে শেষ হয়ে যাবে, আজকে না কালকে 6 তারিখে শেষ। আসন্ন রমজান মাসে সরকারি প্রতিষ্ঠানের অফিস সময় সকাল 9টা থেকে বিকেল 3:30টা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব। রোববার থেকে বৃহস্পতিবার রমজানের সময় 9টা থেকে 3:30টা, তার মধ্যে 1:15 থেকে 1:30টা পর্যন্ত নামাজের বিরতি, জোহরের নামাজ। আর শুক্র শনিবার বন্ধ। তবে ব্যাংক বা অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান বা রেলওয়ে বা হাসপাতাল, রাষ্ট্রায়ত্ত শিল্প, কলকারখানা এবং অন্যান্য যারা ফায়ার সার্ভিস, যারা জরুরি যারা আছে, তারা নিজেদেরটার সময় নিজেরা কমফোর্টেবল করে নেবে। এছাড়া বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন আইন 2021-এর খসড়ার নীতিগত ও চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ আইন 2021-এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দেওয়া হয় মন্ত্রিসভার বৈঠকে। হাসিব মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঢিলেঢালাভাবে চলছে লকডাউনের প্রথম দিন। সকাল থেকে বাস ছাড়া ঢাকার সব যানবাহন চলাচল করেছে। বন্ধ ছিল দূরপাল্লার বাসও। তবে কর্মীদের নিজস্ব পরিবহনে অফিসে নেওয়ার শর্ত থাকলেও তা মানা হয়নি, ফলে বিপাকে পড়েন অনেকে। প্রথম দিন আইন শৃঙ্খলা বাহিনী কিছুটা নমনীয় থাকলেও আগামীতে কঠোর হওয়ার হুঁশিয়ারি দিয়েছে প্রশাসন। তো অবশ্যই তো কিছু তো সমস্যা হবে, আমাদের যারা গাড়ি চালায় আমাদের তো সমস্যা না। আমাদের পুলিশ অনেক সময় ধরে যে চালাইতে পারবে না গাড়ি, বিভিন্ন কথা বলে। অফিস খোলা, তাহলে আমরা অফিসে কিভাবে যাই বলেন? এখন আমাদের সেটা উত্তর দেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গাবতলী ব্যস্ত হয়ে ওঠে। উত্তর এবং দক্ষিণবঙ্গ থেকে আসা দূরপাল্লার বাসের যাত্রীদের নামিয়ে দেওয়া হয় বাস স্ট্যান্ডের আগেই। পর্বতের মোড় থেকে ঘুরিয়ে দেওয়া হয় সব বাস। ঢাকায় গণপরিবহন ঢুকবে না, যেগুলো আছে এগুলোকে বের করে দিচ্ছি, আর যেগুলো আসতেছে রিটার্ন দিয়ে আবার ঢাকা থেকে বের করে দিচ্ছি। গণপরিবহন চলাচল পুরোপুরি বন্ধ থাকার কথা থাকলেও কম সংখ্যক চলাচল করছে। ব্যক্তিগত গাড়ি ও সিএনজি দখলে সড়ক মহাসড়ক। লকডাউনের নির্দেশনার পরও অনেকেই গ্রামের বাড়িতে যাচ্ছেন এসব বাহনে চড়ে। আসার যে ভোগান্তির শেষ নাই। এই যে প্রাইভেট কোম্পানিতে আমরা কাজ করি, সারা রাত ডিউটি করে আসার পথে এখন বাজে 10টা প্রায়, এখন আসার সময় আমাদের অনেক সমস্যা হয়ে যাচ্ছে। লকডাউনটা দেওয়ার উদ্দেশ্য একটাই, সাধারণ জনগণের কাছ থেকে শুধু পকেট মারা হয়েছে, আর অন্য কিছু হয়নি ভাই। তবে লকডাউনের প্রথম দিন আইন শৃঙ্খলা বাহিনীর নজরদারি খুব কম চোখে পড়েছে। বেলা 12টার দিকে মিরপুর রাইনখোলা বাজারে একজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে অভিযান চালায় শাহ আলী থানার একটি টিম। যারা কাঁচা বাজার ও গলিতে অযথা ভিড় করছেন তাদের সাবধান করা হয়। প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট। কিছু কিছু ক্ষেত্রে পরিলক্ষিত হচ্ছে যে দোকানগুলো খোলা রাখা নিষেধ, সেরকম ছোটোখাটো দোকানগুলো এখনও খোলা রেখেছেন, তাদেরকে বন্ধ রাখার জন্য নির্দেশনা দেওয়া হচ্ছে। আর পাশাপাশি কাঁচা বাজারে এই মুহূর্তে যেখানে আছি সেখানে সর্বসাধারণকে মাস্কের যথাযথ ব্যবহারের জন্য নির্দেশনা দেওয়া হচ্ছে। করোনার দ্বিতীয় ঢেউয়ে সংক্রমণ ঠেকাতে 7 দিনের লকডাউন চলবে 11 এপ্রিল পর্যন্ত। মাহমুদুন নবী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। করোনা ভাইরাস মোকাবেলায় সামাজিক দূরত্ব বজায় রেখে নামাজে দাঁড়ানো এবং রোজায় মসজিদে ইফতার ও সেহরি আয়োজন না করা সহ বেশ কিছু নির্দেশনা দিয়েছে ধর্ম মন্ত্রণালয়।
উপসচিবের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, বাসা থেকে উজু করে মুসল্লিদের মসজিদে যেতে হবে। মসজিদের প্রবেশ পথে হ্যান্ড স্যানিটাইজার অথবা হাত ধোয়ার সাবান পানি রাখতে হবে। মসজিদে কার্পেট বিছানো যাবে না উল্লেখ করে সবাইকে জায়নামাজ নিয়ে আসতে বলা হয়েছে। পাশাপাশি মসজিদে সংরক্ষিত জায়নামাজ ও টুপি ব্যবহার না করা এবং প্রতি ওয়াক্ত নামাজের আগে সম্পূর্ণ মসজিদ জীবাণুনাশক দিয়ে পরিষ্কার করার নির্দেশ দেওয়া হয়েছে। করোনা টিকাদান কর্মসূচি অব্যাহত থাকবে উল্লেখ করে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডক্টর আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলম জানিয়েছে, লকডাউনে কার্যকর করতে স্বাস্থ্য মন্ত্রণালয় সারা দেশে সচেতনতামূলক কার্যক্রম চালাবে। সকালে মানিকগঞ্জ জেলা সদর হাসপাতাল পরিদর্শন শেষে তিনি বলেন, লকডাউন কার্যকরে সচেষ্ট আছে প্রশাসন, তবে করোনা থেকে বাঁচতে প্রয়োজন ব্যক্তি পর্যায়ে সচেতনতা। স্বাস্থ্য মন্ত্রণালয় সারা দেশে সচেতনতা বাড়াতে প্রচারণা চালাবে বলেও জানান তিনি। খুব দ্রুত করোনা টিকার নতুন চালান আনার ব্যাপারেও আশাবাদী তিনি। আমরা ব্যক্তিগতভাবে আইনগুলোকে না মানলে জোর করে তো মানুষের উপরে করা যাবে না। আপনাকে আমাকে সবাইকে সচেতন হতে হবে যে মানুষের জীবনের জন্যই এটা করা হয়েছে। আমরা হয়তো যেভাবে খুব জোরে সোরে দিচ্ছিলাম সেভাবে হয়তো দেব না, কিন্তু প্রথম ডোজ দেওয়া বন্ধ হবে না। প্রথম ডোজ দেওয়া লকডাউন নয় যেন উৎসবের আমেজে রাজধানীবাসী। ঘরে ভালো না লাগা, বিনোদন কেন্দ্রে ওষুধ কিনতে আসা সহ নানা অজুহাত মানুষের। সন্ধ্যা ৬টার পর প্রয়োজন ছাড়া বাইরে না থাকার নির্দেশনা মানতে দেখা যাচ্ছে চরম অনীহা। প্রয়োজনে আরও কঠোর হবার কথা বলছে পুলিশ। সরকারি নির্দেশনা মার্কেট বন্ধ হবার কথা বিকেল ৪টায়, সন্ধ্যা ৭:৩০টায় জমজমাট দেখা যায় বিভিন্ন মার্কেট ও রাস্তাঘাট। অভিযানে পুলিশ এসে ধাওয়া দিয়ে সরিয়ে দিলেও পুলিশ চলে গেলে আবার জনসমাগম হতে দেখা যায় এসব স্থানে। পুলিশ বলছে, এই পরিস্থিতির জন্য মানুষের অসচেতনতাই দায়ী, তবে প্রয়োজনে কঠোর অবস্থানে যাবে পুলিশ। বাজার ছাড়াও লকডাউনের ছুটিতে ঘুরতে বের হয়েছে অনেকে, কেউ মানছেন না সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি। ডিসপেন্সারি আসা হয়েছে এই কারণে আমার ফুড পয়জনিং হচ্ছে বা এই ধরনের ছোটখাটো প্রবলেমে বের হওয়া লাগতেছে। বাইরে কাজ ছিল এই জন্য এখন চলে যাচ্ছে। রবীন্দ্র সরোবরে কি কাজ ছিল? মানে এই রবীন্দ্র সরোবরে না আর কি, রাস্তা দিয়ে আসতেছি ওদিক থেকে, এই আর কি, এখানে ঘুরতে আসিনি। লকডাউন পরিস্থিতি নিয়ে জানাতে রাজধানীর মিরপুর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আদিলুর রহমান। আদিলুর, সন্ধ্যার পরে যে পরিস্থিতি দেখছেন, সন্ধ্যার পরে রাত যত বাড়ছে পরিস্থিতির কোনো পরিবর্তন দেখছেন কিনা? দেখুন, এখন কিন্তু আসলে ৯টার বেশি বাজে, অর্থাৎ সন্ধ্যা ৬টার মধ্যে যেখানে প্রয়োজন ছাড়া মানুষকে ঘরের বাইরে বের হতে মানা করা হয়েছে, ঠিক এখন রাত্রে ৯টা। কিন্তু তারপরেও আমি আপনাকে এখন একটু এখানকার পরিস্থিতি দেখাতে চাই যে এখনও কিন্তু আসলে প্রচুর মানুষ তারা বাইরে ঘোরাফেরা করছেন, এবং এখানে আপনি নিশ্চয়ই যাদেরকে রাস্তায় ঘোরাফেরা করতে দেখছেন তাদের আসলে কোনো কাজ নেই, বিনা কাজে রাস্তায় তারা ঘুরতে বেরিয়েছেন। পুরো রাজধানী জুড়েই কিন্তু আসলে একই রকম চিত্র। পুরো রাজধানীতে মনে হচ্ছে যে একটি উৎসবের আমেজ তৈরি হয়েছে। লকডাউন নয়, যেন ছুটির একটি আমেজে তারা আছেন। এখন পর্যন্ত কিন্তু আমরা দেখছি যে বিভিন্ন মহল্লার যে দোকানপাটগুলো রয়েছে সেই দোকানপাট এখনও খোলা রয়েছে। আমরা আজকে দেখেছি যে সন্ধ্যা ৬টা, ৭টা এবং ৮টার পরে বিভিন্ন বাজারের যে দোকানপাটগুলো সেই দোকানপাটগুলো খোলা রাখা হয়েছে। বিভিন্ন সময় এসে পুলিশ বা প্রশাসনের পক্ষ থেকে মানুষকে সরে যাওয়ার জন্য নির্দেশনা দেওয়া হচ্ছে। প্রয়োজনে সরে যেতে পুলিশ লাঠিচার্জ করছে বা ধাওয়া দিয়ে তাদেরকে সরিয়ে দিয়েছে, কিন্তু কিছুক্ষণ পরে আবারও কিন্তু সেই রাস্তায় যে ভিড়, সেই ভিড়টি আসলে তৈরি হচ্ছে। অর্থাৎ কোনোভাবেই সাধারণ মানুষ যারা আছেন, অর্থাৎ কাজ ছাড়া যারা বাইরে ঘুরছেন, তাদেরকে আসলে ঘরে প্রবেশ করানো প্রশাসনের পক্ষ থেকেও কিন্তু সম্ভব হচ্ছে না। অর্থাৎ এখন দেশে যে করোনার মহামারী চলছে, এরপরেও আসলে মানুষের মধ্যে যে সচেতনতা, সেই সচেতনতাটা তৈরি হচ্ছে না, যে কারণে আমরা দেখছি যে একদম প্রায় প্রতিটি এলাকাতেই আসলে জমজমাট একটি অবস্থা কিন্তু এখন রাত ৯টার মধ্যেও রয়েছে। শুধু বাজার বা রাস্তাঘাট নয়, আমরা দেখেছি যে যেসব জায়গাগুলোতে রাজধানীর মানুষ সাধারণত একটু বিনোদনের জন্য যায় বা ঘুরতে যায়, রবীন্দ্র সরোবর বা সংসদ ভবনের সামনে, সেই জায়গাগুলোতেও কিন্তু আসলে প্রচুর মানুষ তারা বিকেলের পরে আসলে ঘুরতে বেরিয়েছেন এবং নানা ধরনের অজুহাত কিন্তু আসলে তারা দিচ্ছেন যে
ঘরে ভালো লাগছে না বা বিনোদন কেন্দ্রে এসেছেন আসলে ওষুধ কিনতে, এমন নানা ধরনের অজুহাত দিচ্ছেন। রহমান, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। মালিক ও কর্মচারীদের জীবন জীবিকার কথা মাথায় রেখে লকডাউনে দোকানপাট, মার্কেট ও শপিং মল সীমিত আকারে খুলে দেওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশের দোকান মালিক সমিতি। এক ভিডিও বার্তায় দোকান মালিক সমিতির সভাপতি মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, রমজান ও ঈদ সামনে রেখে তারা প্রস্তুতি নিয়েছেন। গেল বছর লকডাউনে ব্যাপক ক্ষতির পর এবারও যদি দোকানপাট বন্ধ থাকে তাহলে অনেক ব্যবসায়ী নিঃস্ব হয়ে যাবেন। দেশে কলকারখানা খোলা এবং বই মেলা চালু আছে, তাই এসবের সাথে সমন্বয় করে সীমিত সময়ের জন্য মার্কেট ও দোকানপাট খুলে দেওয়া যেতে পারে। করোনা রোধে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে দোকান পরিচালনা করা হবে বলেও আশ্বাস দেন তিনি। আমাদের মালিক এবং ব্যবসায়ীরা, ক্ষুদ্র পুঁজির ব্যবসায়ীরা, কর্মচারীরা, আমরা কিন্তু এই মাসটাকে আমরা মূল মাস হিসেবে ধরে নিই। সেই ক্ষেত্রে যদি এই মাসে আমরা ব্যবসা পরিচালনা করতে না পারি, সেই ক্ষেত্রে আমরা কিন্তু কর্মচারীদের বেতন বোনাস আমরা কিছুই দিতে পারবো না। আমি সরকারের নিকট আবারও অনুরোধ করছি, আমাদেরকে আগামী বৃহস্পতিবার থেকে সীমিত সময়ের জন্য দোকানপাটগুলো খুলে দেওয়ার জন্য আমি অনুরোধ করছি। আমরা কথা দিচ্ছি, আমরা যথাযথভাবে স্বাস্থ্যবিধি মেনে আমরা দোকানপাট পরিচালনা করব। এদিকে চট্টগ্রামে লকডাউনের প্রতিবাদে বিভিন্ন জায়গায় বিক্ষোভ করেছে ব্যবসায়ীরা। সোমবার বিকেলে নগরীর নিউ মার্কেট এলাকায় সড়কে নেমে বিক্ষোভ ও সমাবেশ ও মানববন্ধন করে কয়েক হাজার ব্যবসায়ী ও দোকান শ্রমিক। এ সময় স্বাস্থ্যবিধি মেনে দোকান খুলে দেওয়ার দাবি জানান তারা। দাবি মানা না হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে বলেও জানান ব্যবসায়ীরা। লকডাউন চলাকালীন সময়ে ব্যক্তি পর্যায়ে মোবাইল ব্যাংকিং লেনদেনের সীমা মাসে ৭৫,০০০ টাকা থেকে বাড়িয়ে ২ লাখ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক। এছাড়া মাসে ৪০,০০০ টাকা পর্যন্ত পাঠাতে কোনো চার্জ দিতে হবে না গ্রাহককে। রোববার এক প্রজ্ঞাপনে এই নির্দেশনা জারি করে কেন্দ্রীয় ব্যাংক। এর ফলে বিকাশ, রকেট ও নগদের মতো সেবা ব্যবহারকারীরা ব্যক্তি হতে ব্যক্তি প্রতি মাসে ২ লাখ টাকা লেনদেন করতে পারবে। তবে প্রতিবার লেনদেনের সর্বোচ্চ সীমা হবে ১০,০০০ টাকা। এছাড়াও লকডাউন চলাকালে ব্যাংকের এটিএম বুথে পর্যাপ্ত টাকা সরবরাহ ও পয়েন্ট অফ সেল, ই পেমেন্ট গেটওয়ে, মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস এর মাধ্যমে নিরবচ্ছিন্ন লেনদেনের জন্য বেশ কয়েকটি নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। লকডাউন শুরু হওয়ায় ২১-এর বইমেলায় ক্রেতা দর্শনার্থীর উপস্থিতি খুবই কম। পাঠক ক্রেতার উপস্থিতি কম থাকায় লোকসানের আশঙ্কা করেছেন প্রকাশকেরা। গণপরিবহন বন্ধ ও সন্ধ্যা ৬টার পরে বাইরে থাকার উপর নিষেধাজ্ঞায় বইমেলা মুখ্য হয়নি খুব বেশি মানুষ। ৩৭ বছরে ২১-এর বইমেলার এমন চেহারা দেখা যায়নি। করোনা সংক্রমণের আশঙ্কা বদলে দিয়েছে এবারের বইমেলার সবকিছু। লকডাউনের প্রথম দিনে মেলায় ক্রেতা পাঠকের উপস্থিতি ছিল নগণ্য। তবে অল্প যে কয়েকজনকে দেখা গেছে তারা বই কিনতেই এসেছেন। লকডাউন যেহেতু লোক কম হবে, তো আমি কোনো ঝুঁকি না নিয়ে আমি পা হেঁটেই মেলায় চলে আসলাম। বেশ কিছু বই কিনেছি, আরও কিছু বই কিনবো, তারপরে আবার পা হেঁটেই বাসায় চলে যাব। বইমেলার বিশাল পরিসরে ঘুরে ফিরে বই কিনেছেন অল্প কিছু দর্শনার্থী। উপন্যাসে পরাবাস্তববাদ নিয়ে কতদূর এগোলো এটা আমার জানার খুব আগ্রহ, এবং এ কারণেই আমি আজকে এসেছি যে একটু নিজের মতো করে সবগুলো স্টল ঘুরে দেখতে পারবো। নিরিবিলি পরিবেশে শান্তিমতো বই কিনতে পারছি, এই জন্যই আসলে এই সময় আসা। প্রকাশকরা বলছেন লকডাউনে মেলায় দর্শনার্থী কম আসায় ক্ষতির মুখে পড়েছেন তারা। অল্প যে কটি বই বিক্রি হচ্ছে তাতে স্টল দেওয়ার খরচও উঠবে না। এই লকডাউনের মাঝে বইমেলা খোলা রাখার যৌক্তিকতা কি আমরা আসলে বুঝতে পারছি না, কারণ যেহেতু বাস চলাচল এবং সব ধরনের গণপরিবহন চলাচল বন্ধ, আমাদের আসতে নিজেদেরও আসতে সব অসুবিধা হচ্ছে। পাঠক ক্রেতারা কিভাবে আসবেন তাও আমাদের কাছে আমরা বুঝতে পারছি না, এবং আমরা সকাল থেকে মেলা খোলা রেখেছি ঠিকই, কিন্তু আসলে সে পরিমাণ কোনো পাঠক নেই। অমর একুশে গ্রন্থমেলার ১৯তম দিনে নতুন এসেছে ২৮টি বই, আর এ পর্যন্ত মেলায় আসা বইয়ের সংখ্যা ২,১৮৯। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নারায়ণগঞ্জের শীতলক্ষ্যায় কার্গো জাহাজের ধাক্কায় লঞ্চডুবিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩০ জনে। এখনও বেশ কয়েকজন নিখোঁজ রয়েছে বলে দাবি স্বজনদের। তাদের খুঁজতে অভিযান চালিয়ে যাচ্ছে ফায়ার সার্ভিস সহ যৌথ উদ্ধারকারী দল। চালকদের অসতর্কতার কারণেই এই দুর্ঘটনা ধারণা বিআইডব্লিউটি এর। এদিকে এখনও আটক হয়নি লঞ্চকে ধাক্কা দেয়া কার্গোটি। এদের কেউ হারিয়েছেন বাবা মা, কেউ স্বামী বা স্ত্রী, কেউ আদরের সন্তান।
লঞ্চ দুর্ঘটনায় প্রিয়জনদের হারিয়ে পাগল প্রায় তারা। অনেকের মরদেহ মিললেও এখনো নিখোঁজ রয়েছেন বেশ কিছু যাত্রী। প্রিয়জনের মরদেহটিও মিলবে কিনা তা নিয়ে সংশয়ে স্বজনরা। লঞ্চের যেই লাশগুলো পাওয়া হয়েছে আমরা রিজবির লাশ এখনো পাইনি গা, তো প্রশাসনের থেকে কেউ আমাকে আসে না, জিজ্ঞাসা করে না যে তোমাদের লাশের খবর কি বাকি। এই জাহাজে আমার মায়ের ডুবাই দিয়েছে, এই জাহাজের লোকের বিচার করেছেন আল্লাহ। রোববার রাতভর অভিযানে পাওয়া যায় 5 জনের মরদেহ। সোমবার সকাল থেকে আবারও লঞ্চটি উদ্ধারে অভিযান চালায় নৌ পুলিশ ও ফায়ার সার্ভিস। বেলা 12:15টার দিকে টেনে তোলা হয় লঞ্চটি। এ সময় লঞ্চের ভেতর থেকে 21 জনের মরদেহ উদ্ধার করা হয়। পরে আরও কয়েকজনের মরদেহ মেলে। বিআইডব্লিউটিএ জানিয়েছে বৈরী আবহাওয়ার পাশাপাশি উদ্ধারকারী ক্রেনের রশি বারবার ছিঁড়ে যাওয়ায় লঞ্চটি উদ্ধারে দীর্ঘ সময় লাগে। আর দুর্ঘটনার পেছনে 2 নৌযানের চালককে দায়ী করা হচ্ছে। পাশাপাশি অভিযুক্ত কার্গোটি শনাক্ত করে চালকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানান সংস্থার চেয়ারম্যান। এটা পুলিশ ব্যবস্থা নিচ্ছে, প্লাস আমাদের নৌপরিবহন অধিদপ্তর শনাক্ত করার চেষ্টা করছে। আমরা এই জাহাজটিকে যদি শনাক্ত করে গ্রেফতার করতে পারি অবশ্যই তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। নিহত প্রত্যেকের পরিবারকে 25,000 টাকা করে সহায়তা দিচ্ছে জেলা প্রশাসন, আর আহতদের চিকিৎসার ভার নিয়েছে। প্রত্যেক পরিবারকে যে সমস্ত লাশ আমরা পেয়েছি তাদের মানবিক সহায়তা হিসাবে আমরা 25,000 টাকা করে রাষ্ট্রের পক্ষ থেকে জেলা প্রশাসন নারায়ণগঞ্জ দিচ্ছে, এবং যারা অসুস্থ আছেন আমরা পেয়েছি তাদেরকে আমরা ফুল ট্রিটমেন্ট দিচ্ছি ফ্রি। এমএল সাবিত আল হাসান লঞ্চটি যাত্রী নিয়ে নারায়ণগঞ্জ থেকে মুন্সিগঞ্জে যাচ্ছিল। সৈয়দপুর কয়লাঘাট এলাকায় পৌঁছালে একটি বালুবাহী বাল্কহেড ধাক্কা দিলে ডুবে যায় লঞ্চটি। আবু নোমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য ধর্ম ব্যবসায়ীদের আঁতে ঘা লেগেছে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, জনগণ ভেবেছে এই লজ্জাজনক ঘটনার পর তথাকথিত হেফাজত নেতারা জনসম্মুখে ক্ষমা চাইবেন, কিন্তু তারা তা করেননি। বলেন, প্রধানমন্ত্রীর বক্তব্যে ধর্ম ব্যবসায়ীদের মুখোশ উন্মোচিত হয়েছে। সকালে তার সরকারি বাসভবনে ব্রিফিংকালে এসব কথা বলেন ওবায়দুল কাদের। প্রধানমন্ত্রী ধর্ম ব্যবসায়ীদের মুখোশ উন্মোচন করেছেন তার বক্তব্যের মধ্য দিয়ে। এতে ধর্ম ব্যবসায়ীদের আঁতে ঘা লেগেছে। জনগণ ভেবেছে লজ্জাজনক ঘটনার পর তথাকথিত নেতারা জনসম্মুখে ক্ষমা চাইবেন। এখন দেখছি চোরের মায়ের বড় গলা। মানসম্মত, সুশৃঙ্খল ও প্রতিযোগিতামূলক ব্যবস্থায় টেলিভিশন রেটিং পয়েন্ট নির্ধারণের নিয়মাবলী সহ প্রজ্ঞাপন জারি করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। রোববার জারি করা প্রজ্ঞাপনটি 20 এপ্রিল থেকে কার্যকর হবে। প্রজ্ঞাপন অনুযায়ী বঙ্গবন্ধু স্যাটেলাইটের প্রযুক্তিগত সহায়তায় ও অংশীজনের নিয়ে গড়া কমিটির মনিটরিংয়ে বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে টিআরপি নির্ধারণ প্রক্রিয়া পরিচালিত হবে। নির্দিষ্ট মেয়াদে দেশের টিভি চ্যানেলগুলোর টিআরপি নির্ধারণ কার্যক্রম পরিচালনার জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় দরখাস্ত আহ্বান করবে। দেশি ও দেশে নিবন্ধিত বিদেশি বেসরকারি প্রতিষ্ঠান যাদের এদেশে অফিস রয়েছে তারা মন্ত্রণালয়ের সচিবের কাছে ফেরতযোগ্য 10 লাখ টাকার পে অর্ডার বা ব্যাংক ড্রাফট সহ এই আবেদন করতে পারবে। বিরতিহীন রাত 9টায় বাংলাদেশে আরও কিছু খবর আছে, তার আগে খেলার খবর শুরু হয়েছিল। এক ফরম্যাট থেকে তামিমের অবসর ভাবনায় ইতিবাচক বাশার। নিউজিল্যান্ডে ভরাডুবির পরও আস্থা রাখছেন দলের ওপর। বাংলাদেশ গেমসের সাঁতারে আরও 4টি জাতীয় রেকর্ড। স্পটলাইটে সোনিয়া, সাইক্লিং ভারোত্তোলনেও নতুন কীর্তি। আগামী 6 মাসের মধ্যে যে কোনো একটি ফরম্যাট থেকে অবসরের ইঙ্গিত দিয়েছেন তামিম ইকবাল। গুঞ্জন আছে টি-20কে বিদায় জানাতে যাচ্ছেন ওয়ানডে অধিনায়ক। নির্বাচক হাবিবুল বাশার তামিমের সিদ্ধান্তের পাশে থাকছেন। নিউজিল্যান্ডের 2 ফরম্যাটে হোয়াইট ওয়াশে ক্রিকেটারদের সামর্থ্যের আস্থা হারাচ্ছেন না বাশার। এদিকে 2-1 দিনের মধ্যেই হবে শ্রীলঙ্কা সিরিজের টেস্ট স্কোয়াড ঘোষণা। নিউজিল্যান্ডের কন্ডিশন দুর্বোধ্য সবারই জানা। অন্তত একটা ম্যাচ জয়ের সামর্থ্য রাখে তামিম মুশফিকরা, কিন্তু অতীতের ধারাবাহিকতায় এবারও ব্ল্যাক ক্যাপদের বিপক্ষে হারের লজ্জা মাথা পেতেছে ক্রিকেটাররা। তাতে ক্রিকেটারদের সামর্থ্য প্রশ্নের মুখে। ডেফিনেটলি এটা আমাদের সামর্থ্য না, এর থেকে ভালো ক্রিকেট খেলার সামর্থ্য আমাদের আছে। আমরা ওভার দিয়ে আসছি, এটা খেলে এসেছি। ঠিক বলতে পারবো না কেন এরকম হয়েছে,
বাট উপলব্ধি হয়েছে বেশ ভালো মতো যে আমাদের আসলে ভালো করতে হলে এগোতে হলে ঠিক কোন কোন জায়গায় কাজ করতে হবে, সেটা মানসিকভাবে স্কিলের দিক থেকেও। সেটাই মনে হয় এই ট্যুরতে একমাত্র প্রাপ্তি বলতে পারেন, যে নিজেদেরকে বুঝতে পারা। আমি বলছি যে একটা ফরম্যাট থেকে অবশ্যই নিতে চাই, কারণ অনেক চাপ হয়ে থাকে, সে হয়তো ভাবছে এখনো। তার সিদ্ধান্তকে আপনারা কতটুকু স্বাগত জানান বা পাশে আছেন কিনা? মোস্ট ইম্পর্টেন্ট থিং আমার কাছে মনে হচ্ছে তামিম এই টেস্ট সিরিজটাকে খুব গুরুত্বপূর্ণ দিচ্ছে। ও কিন্তু বলছে যে ও টেস্ট ম্যাচটা মধ্যে 100% মনোযোগ দিতে চায়। আমার মনে হয় এটা অ্যাপ্রিসিয়েট করা উচিত। এখন তো আমরা সবাই জানি যে প্লেয়ারদের কত কঠিন সময়ের মধ্যে যেতে হয়, মাসের পর মাস ব্যয়বহুলে থাকতে হচ্ছে, হোটেলে থাকতে হচ্ছে, এবং ইভেন সবচেয়ে কঠিন বিষয় যেটা যখন বাংলাদেশে থাকে তখনও কিন্তু এক মাস কেউ ফ্যামিলির সাথে দেখা করতে পারে না, ওটা খুব চ্যালেঞ্জিং। তো ও কিন্তু আলটিমেট কিছু বলেনি। ডেফিনেটলি এই সিরিজ টুর্নামেন্টে তো মনে করছে যেহেতু আমাদের সামনে শ্রীলঙ্কা সিরিজ আছে, তো আমার টাইম অফ দরকার, এবং ও বলছে যে আমি টেস্ট ম্যাচটা খেলতে চাই পূর্ণ মনোযোগ দিয়ে। আর লাস্ট টেস্ট সিরিজটা উইন্ডিজের বিপক্ষে আমরা হেরেছি ঘরের মাঠে এখন, এবং নিউজিল্যান্ডের বিপক্ষে হেরে এসেছি। এই দল গঠনে আপনারা কোন বিষয়টাকে গুরুত্ব দিচ্ছেন, এবং ইনজুরি কনসার্নও আছে আপনাদের, সুতরাং সব দিক বিবেচনা করেই দলটা করতে হচ্ছে? মূল কনসার্নটা ইনজুরি নিয়েই। মুশফিকরে আমি যত জানি ফিজিওর সাথে যেখানে কথা হচ্ছে, হিল বি ফাইন, ওর কোনো সমস্যা হবে না। মাহমুদুল্লাহ ইনজুরি যে কনসার্ন, সেটা হয়তো 1-2 দিনের মধ্যে আমরা রিপোর্টটা পেয়ে যাবো। ক্যান্ডিতে কিন্তু স্পোর্টিং গেট থাকে, তো আমরা স্পিন এবং পেস বোলিং দুটো ডিপার্টমেন্টে নিয়ে যাব। যখন টেস্ট ম্যাচ শুরু হবে তখন তো বুঝতে পারবো এটা স্পিন ফেভার হবে না পেস বোলিং ফেভার হবে। টেস্ট চ্যাম্পিয়নশিপের শেষ 2 টেস্টে লঙ্কানদের বিপক্ষে কোনো পরীক্ষা নিরীক্ষায় যেতে চায় না ম্যানেজমেন্ট। 2-1 দিনের মধ্যে দল ঘোষণা। সব ঠিক থাকলে 12 এপ্রিল লঙ্কার বিমান ধরবে বাংলাদেশ দল। সাইফুল মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। কোয়ারেন্টিন পর্ব শেষে মাঠের অনুশীলন নেমেছে আগেই। আগামী রোববার তৃতীয় শিরোপা মিশনে নামবে সাকিবের কলকাতা নাইট রাইডার্স। মাঠের লড়াইয়ের আগে জানিয়েছেন এবারের আইপিএলে তার লক্ষ্যের কথা। জনপ্রিয় এই লিগে এবার সেঞ্চুরির সঙ্গে 5 উইকেট নিতে চান টাইগার সুপারস্টার। এক মৌসুম পর আইপিএল এর রোমাঞ্চ ফিরেছেন পুরনো ডেরায়। আশা নিয়েই সাকিবকে ভিড়িয়েছে কেকেআর। টাইগার নাম্বার 1 নিজেও বড় স্বপ্ন দেখছেন। Which IPL record would you like to break? Scoring 100 and getting a 5-er. Every year, every day, when you are part of this IPL, you tend to learn so many things. দেশি বিদেশের সমন্বয়ে কেকেআর এর চোখ শিরোপায়। দলের মূল শক্তি বোলিং ডিপার্টমেন্ট, বিশেষ করে স্পিনীয়দের বড় ভরসা। Which team are you most looking forward to playing against in IPL 2021? Mumbai. I think we got covered all the areas, but I still believe we got a very good bowling side that will win us the trophy this year. বিতর্ক সঙ্গী করে আইপিএল খেলতে এসেছেন সাকিব। বাড়তি চাপ যুক্ত হয়েছে এবারে। নিয়মিত সুযোগ পাওয়ার সাথে পারফর্ম করে টিকে থাকার চ্যালেঞ্জ সাকিবের সামনে। মঞ্জুর আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বঙ্গবন্ধু বাংলাদেশ গেমসে সাঁতারে হয়েছে আরও 4টি জাতীয় রেকর্ড। চতুর্থ স্বর্ণ জিতে স্পটলাইটে নৌবাহিনীর সোনিয়া আক্তার। সাইক্লিংয়ে 5 স্বর্ণ জেতা ফয়সাল গেমসের চমক। ময়মনসিংহে ভারোত্তোলনের শুরুর দিনে 4 ইভেন্টে 2টিতেই রেকর্ড হয়েছে। লকডাউনের স্বাস্থ্যবিধি মেনে গেমসের সব কার্যক্রম চলছে জানিয়েছে বিওএ মহাসচিব। পুলে নৌবাহিনীর আধিপত্যে ভাগ বসিয়েছে সেনাবাহিনী। পঞ্চম দিনে 2 জাতীয় রেকর্ড সেনাবাহিনীর কাজল ও ফয়সালের। 200 মিটার বাটারফ্লাইয়ে কাজল সময় নেন 2 মিনিট 10.92 সেকেন্ড। 400 মিটার ফ্রি স্টাইলে নিজের রেকর্ড ভেঙেছেন ফয়সাল। সব ছাপিয়ে স্পটলাইটে সোনিয়া আক্তার। আরও 2টিতে সেরা হয়ে 4 স্বর্ণ নৌবাহিনীর এই সাঁতারুর। গ্যাপ হয়ে গেছিল। 2013 সালে আমি যে বাংলাদেশ গেমসে 6টা গোল্ড পেয়েছিলাম, এবার তার থেকে বেশি পাচ্ছি। আমি আশা করি নাই যে আমি যে আবার বেস্ট প্লেয়ার হব। লাস্ট আমি 2014 সালে বেস্ট প্লেয়ার হই, তারপরে আর এখনো পর্যন্ত হয়নি, কিন্তু এবার যদি হই তাহলে আমি অনেক খুশি হব। ময়মনসিংহ জেলা জিমনেশিয়ামে শুরু হয়েছে ভারোত্তোলন। ছেলেদের 61 কেজি ওজন শ্রেণীতে স্বর্ণ জয়ের পথে স্ন্যাচে রেকর্ড 106 কেজি তোলেন মোস্তাইন বিল্লাহ। ক্লিন অ্যান্ড জার্ক সহ মোট তুলেছেন 227 কেজি। স্ন্যাচে আগে সর্বোচ্চ 105 কেজি তোলার রেকর্ডটিও তারই ছিল। নারীদের 45 কেজি ওজন শ্রেণীতে সেরা আনসারের মোল্লা সাবিরা। 49 কেজি ওজন শ্রেণীতে সেনাবাহিনীর স্মৃতি রেকর্ড গড়েই স্বর্ণ বাগিয়েছেন। টেবিল টেনিসে মিশ্র দ্বৈতে সেনাবাহিনীকে হারিয়ে স্বর্ণ জিতেছে আনসারের জাভেদ সোমা জুটি।
পুরুষ দ্বৈতে সেরা আনসারের সজীব হৃদয় জুটি। লকডাউনের মধ্যে সর্বোচ্চ সতর্কতায় চলছে গেমসের সকল কার্যক্রম। স্বাস্থ্যবিধি মেনে এবং যতটুকু সম্ভব দর্শককে কমিয়ে গেমসটাকে প্রাধান্য দিয়ে আমরা গেমসটা শেষ করার চেষ্টা করছি এবং তাদের আসা যাওয়ার ব্যাপারের মধ্যে আমরা সাংঘাতিকভাবে সচেতন এবং তারা যেন ঠিকভাবে নিজ নিজ বাসায় ফেরত যেতে পারে সেই সমস্ত বন্দোবস্ত আমরা অলিম্পিকে করে রেখেছি। সাইক্লিংয়ের শেষ দিনে হয়েছে আরও 5 রেকর্ড, সবকটিতেই শ্রেষ্ঠত্ব সেনাবাহিনীর। ব্যক্তিগত সাফল্যের পর টিম ইভেন্টেও সফল ফয়সাল হোসেন। সাইক্লিংয়ের 21 ইভেন্টের 13টিতেই হয়েছে নতুন জাতীয় রেকর্ড। আমার কষ্টের সাফল্য আজ পেয়েছি। ইনশাআল্লাহ আমি ইন্টারন্যাশনাল দেশের তো রেকর্ড করছি, ইন্টারন্যাশনালে আরও ভালো কিছু করে দেখাবো বাংলাদেশ এবং বাংলাদেশ সেনাবাহিনীর জন্য। রোলার স্কেটিংয়ের শুরুর দিনে আনসারের জয় জয়কার। 12 ইভেন্টের সবকটিতেই স্বর্ণ জিতেছে তারা। আবিদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ব্রাজিলিয়ান ফার্নান্দো টোরেসে আস্থা নেই, আবারও সানডে চিবোগাকে আনছে আবাহনী। পরীক্ষিত নাইজেরিয়ান স্ট্রাইকারকে নিয়ে লিগের দ্বিতীয় পর্বে ঘুরে দাঁড়াতে চায় আকাশী নীল। লকডাউনে প্রিমিয়ার লিগ স্থগিতের সাথে এএফসি কাপের ম্যাচ শঙ্কায় পড়লেও মাঠের প্রস্তুতি ঠিকই চালিয়ে যাচ্ছে আবাহনী। আবাহনীর পরীক্ষিত সৈনিক সানডে চিজোবা 2015-তে ঢাকার ফুটবলে যাত্রা শুরু। আকাশী নীলে 56 ম্যাচে 40 গোল করেছেন এই নাইজেরিয়ান। এ মৌসুমে চিজোবার জায়গায় ব্রাজিলিয়ান ফার্নান্দো তোরেসকে নিয়ে বড় স্বপ্ন ছিল ম্যানেজমেন্টের, তবে তোরেসের পারফরমেন্স সন্তুষ্ট করতে পারেনি, যদিও লিগে 7 গোল নিয়ে দলের টপ স্কোরার তিনি। মধ্যবর্তী দলবদলে সানডে চিজোবাকে এনে ভাগ্য বদলানোর আশা আবাহনীর। এএফসি কাপ এবং লিগের খেলাকে সামনে রেখে আমরা আমাদের এই মধ্যবর্তী দলবদলে পুরনো স্ট্রাইকার সানডেকে দলভুক্ত করছি ব্রাজিলিয়ান স্ট্রাইকার তোরেসের জায়গায়। 9 এপ্রিল থেকে প্রিমিয়ার লিগের দ্বিতীয় পর্ব শুরুর কথা ছিল, কিন্তু লকডাউনের কারণে তা স্থগিত হয়েছে। এমনকি আগামী 14 এপ্রিল এফসি কাপের ম্যাচ নিয়েও আছে শঙ্কা। তারপরও অনুশীলন চালিয়ে যাচ্ছে আবাহনী। কোভিড পরিস্থিতি অবনতির কারণে দেশে লকডাউন চলছে, এই পরিস্থিতিতে খেলা অনুষ্ঠিত হবে কিনা তার জন্য এএফসির সিদ্ধান্তের অপেক্ষায় আছি। বসুন্ধরা কিংসের চেয়ে 9 পয়েন্ট পিছিয়ে 3 থেকে প্রথম পর্ব শেষ করেছে আবাহনী। শিরোপা পুনরুদ্ধারে পরের পর্বে বিশেষ কিছু দরকার, সে লক্ষ্যে পরিকল্পনা সাজাচ্ছে আকাশী নীল। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল খেলার খবরে। চলে যাব অন্যান্য প্রসঙ্গে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নির্ভর রোবট সোফিয়া নানা রকম তাক লাগানো কাজের পর এবার আঁকছেন ডিজিটাল ছবি। ইতালির ডিজিটাল চিত্রশিল্পী আন্দ্রিয়া বনুচেতোর সঙ্গে যৌথভাবে ছবি এঁকেছে সোফিয়া। সেই ছবি বিক্রি হয়েছে প্রায় $7 লাখ। এ নিয়ে প্রতিবেদন থাকছে সংবাদের শেষ অংশে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত আফগানিস্তানের বিদায়ী রাষ্ট্রদূত আব্দুল কাইয়ুম মালিকজাদ। এ সময় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে করোনা সংকট মোকাবেলা ও অর্থনীতির চাকা সচল রাখার প্রশংসা করেন। বাংলাদেশের দৃষ্টান্ত বিশ্বের অন্যান্য দেশের জন্য অনুকরণীয় উল্লেখ করে মালিকজাদ বলেন, এশিয়া অঞ্চলের সম্ভাবনাময় অর্থনীতির দেশ হচ্ছে এই ভূখণ্ড। দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনার পাশাপাশি বাংলাদেশের অগ্রযাত্রা এই অঞ্চলের শান্তি প্রতিষ্ঠায় আফগানিস্তানকে পাশে থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমই এর নতুন সভাপতি হচ্ছেন জায়ান্ট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ফারুক হাসান। নির্বাচনে তার নেতৃত্বাধীন সম্মিলিত পরিষদ ঢাকা ও চট্টগ্রামে 35 পরিচালক পদের মধ্যে 24টিতে জয় পেয়েছে। ভোট শেষে রোববার মধ্যরাতে ফল ঘোষণা করে নির্বাচন বোর্ড। নির্বাচিত হয়ে ঐক্যবদ্ধ বিজিএমইএ গড়ার ঘোষণা দেন ফারুক হাসান। 2013 সালের পর প্রথম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন। রোববার ঢাকার হোটেল রেডিসন ব্লু ছিল মূল ভোট কেন্দ্র। চট্টগ্রামে বিজিএমই এর আঞ্চলিক কার্যালয়েও ভোট হয়, তবে ঢাকার ভোট ছিল উত্তাপে ভরা। নির্বাচন পরিচালনা বোর্ডের হিসাবে 2 কেন্দ্রে ভোট দেন
1996 জন পোশাক কারখানা মালিক, যা মোট ভোটারের 86%। সবচেয়ে বেশি 1204 ভোট পান সম্মিলিত পরিষদ দলনেতা ফারুক হাসান। তবে ফোরামের দলনেতা ABM শামসুদ্দিন পরাজিত হয়েছেন। দ্বিতীয় সর্বোচ্চ ভোট পেয়েছেন বর্তমান সভাপতি ও ফোরামের প্রার্থী রুবানা হক। তার ছেলেও ভোটে জয়লাভ করেছেন। মধ্যরাতে ফল ঘোষণা করে নির্বাচন বোর্ড। 35 পরিচালক পদের 24টিতে জিতেছে সম্মিলিত পরিষদ। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় দলনেতা বলেন, ইশতেহার অনুযায়ী কাজ করে ভোটারদের আস্থার প্রতিদান দেব। সেক্টরের জন্য কাজ করব, দেশের জন্য কাজ করব, সুতরাং সবার সহযোগিতা আমি চাই। এবং আগামীতে যে চ্যালেঞ্জগুলো আমাদের আছে, বিকজ কোভিড পরবর্তীতে আমাদের অনেক চ্যালেঞ্জ আছে, আমাদের এই চ্যালেঞ্জগুলো আমাদের একসাথে ফেস করতে হবে। দল পরাজিত হলেও ফলাফল মেনে নেন বর্তমান সভাপতি রুবানা হক। আমরা যেটুকুন করেছি 2 বছর উনি আরো অনেক ভালো কাজ করবেন, কারণ সামনে আরো অনেক আমাদের সংগ্রাম আছে। সেই জায়গাগুলো উনি নিশ্চয়ই আরো ভালো কাজ করবেন। উনি আমাদের সকলের সহায়তা পাবেন। বিভেদ ভুলে দেশের স্বার্থে কাজ করতে নতুন নেতৃত্বের প্রতি আহ্বান জানান বাণিজ্য মন্ত্রী। এর আগে ভোট দিতে এসে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা বলেন, করোনা মোকাবিলাই হবে নতুন নেতৃত্বের প্রধান চ্যালেঞ্জ। আমরা তো ভেবেছিলাম কোভিডটা ভ্যাকসিনের পরে শেষ হয়ে যাবে, কিন্তু আমরা যে বিদেশে দেখতেছি, ইউরোপে বিশেষ করে দ্বিতীয় ঢেউটা, এটা তো অবভিয়াসলি আমাদের ইন্ডাস্ট্রিটাকে কিছুটা এর উপরে ইফেক্ট হবে। বিজয়ী পরিচালকেরা সভাপতি ও সহসভাপতি নির্বাচন করবেন 16 এপ্রিল, আর নতুন পর্ষদ 2 বছরের জন্য দায়িত্ব নেবে 20 এপ্রিল। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিশেষ 24 ঘন্টায় করোনায় মারা গেছে 6700 জনের বেশি মানুষ, যা গত 2 দিনের তুলনায় কিছুটা কম। নতুন শনাক্ত হয়েছে 5,35,000। বিশ্বে করোনায় মোট প্রাণহানি ছাড়িয়েছে 28,68,000। আক্রান্ত 13,20,00,000-এর বেশি। রোববার করোনায় সর্বোচ্চ 1200 জনের মৃত্যু হয়েছে ব্রাজিলে। নতুন রোগী পাওয়া গেছে 31,000। যুক্তরাষ্ট্রে কমেছে মৃত্যু ও শনাক্ত। 24 ঘন্টায় দেশটিতে 258 জনের মৃত্যু এবং নতুন রোগী শনাক্ত হয়েছে 36,000। সংক্রমণ নিয়ন্ত্রণে প্রত্যেক ব্রিটিশ নাগরিককে সপ্তাহে অন্তত 2 বার র্যাপিড টেস্টিং কিটের মাধ্যমে পরীক্ষা করানো হবে। 30 মিনিটেই পাওয়া যাবে ফলাফল। ব্যয়বহুল হলেও এই পদক্ষেপ দেশটিতে করোনা নিয়ন্ত্রণে সহায়তা করবে বলে দাবি ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের। আইসিইউ রোগীর সংখ্যা বাড়ায় সোমবার থেকে ফের কারফিউ জারি হচ্ছে কলম্বিয়ায়। এদিকে 15 এপ্রিল পর্যন্ত স্পেনের সাথে সীমান্তে কড়াকড়ি আরোপ করেছে পর্তুগাল। রাশিয়ার করোনা ভ্যাকসিন স্পুতনিক 5-এর 1 লাখেরও বেশি ডোজ পৌঁছেছে লিবিয়ায়। টানা 5ম দিন 500-র বেশি করোনা রোগী পাওয়ায় 4র্থ দফা সংক্রমণের শঙ্কায় দক্ষিণ কোরিয়া। লুৎফা ফাউজিয়া, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ভারতে আবারও ভয়াবহ মাত্রায় বাড়ছে করোনার বিস্তার। একদিনে সেখানে সর্বোচ্চ 1 লাখের বেশি রোগী শনাক্ত হয়েছে। মারা গেছে 477 জন। সংক্রমণ নিয়ন্ত্রণে মহারাষ্ট্রে জারি করা হয়েছে রাত্রিকালীন কারফিউ। করোনার সংক্রমণ ভয়াবহ রূপ নিয়েছে ভারতে। দেশটির অন্যতম রাজ্য মহারাষ্ট্রে সপ্তাহের ছুটির দিনগুলোতে জারি হয়েছে লকডাউন। কারফিউ চলবে রাত 8টা থেকে সকাল 7টা পর্যন্ত। এছাড়া সেখানে দিনের বেলায়ও একসাথে 5 জনের বেশি চলাচলে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। বন্ধ থাকছে দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান, জিম, বার, সমুদ্র সৈকত এবং উপাসনালয়। এদিকে করোনা পরিস্থিতি নিয়ে রোববার ক্যাবিনেট সেক্রেটারি, স্বাস্থ্য সচিব সহ সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সাথে বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 10 রাজ্যে হঠাৎ করোনার সংক্রমণ বেড়ে যাওয়া বিষয়ে আলোচনা করেন তারা। এরপর মহারাষ্ট্র, পাঞ্জাব ও ছত্তিশগড়ে স্বাস্থ্য বিশেষজ্ঞ দল পাঠানোর কথা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 19 এপ্রিল পর্যন্ত রাত্রিকালীন কারফিউ জারি করেছে রাজস্থান সরকার। তবে 1ম থেকে 9ম শ্রেণীর স্কুল খোলা থাকছে। আকাশ ও স্থলপথে মুম্বাই এবং বেঙ্গালুরু থেকে আসামে প্রবেশকারী প্রত্যেককে করোনা টেস্ট বাধ্যতামূলক করা হয়েছে। সংক্রমণ ঠেকাতে নানা রকম পদক্ষেপ নিচ্ছে রাজ্য সরকারগুলো। লুৎফা ফাউজিয়া, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের 3য় দফা ভোট কাল।
এ দফায় 31 আসনে হবে ভোট গ্রহণ, যার মধ্যে গুরুত্বপূর্ণ আসন রাজ্যের শেষ প্রান্ত দক্ষিণ পরগনা। ঘূর্ণিঝড় আমফানে বিধ্বস্ত হয়েছিল দক্ষিণ 24 পরগনার বিস্তীর্ণ অঞ্চল। পরে ত্রাণ নিয়ে ব্যাপক দুর্নীতি আর অনিয়মের অভিযোগ ওঠে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বিজেপির নির্বাচনী সমাবেশে ত্রাণের অর্থ লোপাটের অভিযোগ করেন। কয়েকটি ক্ষেত্রে গড়মিলের কথা স্বীকার করতে বাধ্য হন মমতা বন্দ্যোপাধ্যায়। এই যে আমফান হয়ে গেল, গরিব মানুষ অসহায়, তারা এখনো পর্যন্ত ত্রিপলটেই আছে, কিনে তাও পঞ্চায়েতে তাও দিচ্ছে না। আর যাদের ঘর ওড়েনে তারা 20,000 করে পেলো, আবার যাদের 3 তলা বাড়ি তারাও 20,000 করে পেলো। রাজনৈতিক বিন্যাসে এই জেলায় নতুন শক্তি হিসেবে মাথা তুলছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। দক্ষিণ 24 পরগনায় তারা তৃণমূল বিজেপিকে কোণঠাসা করবেন, এমনটাই ধারণা স্থানীয় এবং রাজনৈতিক বিশ্লেষকদের। টিএমসি বিজেপি এ মানুষকে চাচ্ছে না। আর এখন আমরা টিএমসি করতাম আগে, এখন আর টিএমসি করব না। এখন আব্বাস সিদ্দিক, সেকুলার ফ্রন্ট, ভাইজান ছাড়া আমরা দ্বিতীয় পার্টি কোনো চিনি না। তবে দরিদ্র মানুষরা এখনও অনেকে আশ্রয়হীন হয়ে বসবাস করছেন নদী জঙ্গলের দেশে। হতভাগ্য সেই মানুষই তাদের অভিজ্ঞতায় গড়বেন নতুন সরকার। তাদের আশা, নতুন সরকার নতুন কিছু না দিলেও অন্তত বঞ্চনা করবে না। আমফান বয়ে গেছে অনেক দিন, কিন্তু তার ক্ষতির চিহ্ন এখনও চারিদিকে দগদগ করছে। কিন্তু তারপর এইসব এলাকায় পুনর্গঠনের কাজ, নতুন করে বসতবাড়ি গড়ার যে কাজ, তা কিন্তু কিছুই হয়নি। প্রত্যেকটি মানুষ ক্ষুব্ধ সরকারের প্রতি। সরকারের ত্রাণ দেওয়া নিয়ে বা নতুন করে পুনর্গঠনের কাজ নিয়ে ক্ষোভ সব মহলে, এবং এই ক্ষোভ যে ব্যালট বক্সে দেখা যাবে সেটা কিন্তু পরিষ্কার গোটা এলাকা ঘুরলেই দেখা যাচ্ছে। জয়দীপ সরকার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, পশ্চিমবাংলা। মিয়ানমারে সেনা বিরোধী বিক্ষোভে পুলিশের গুলিতে আরও 6 জন নিহত হয়েছে। 2 মাসে বিক্ষোভে 557 জনের মৃত্যু হলো। সোমবারও রাস্তায় নেমেছেন গণতন্ত্রকামীরা। এদিকে জান্তা সরকারের বিরুদ্ধে সোচ্চার 22 বছর বয়সী মিস মিয়ানমার হান লাই ব্যাংককে গত সপ্তাহে সুন্দরী প্রতিযোগিতার আয়োজনে অংশ নিয়ে জান্তা বিরোধী বক্তব্যে মিয়ানমারে গণতন্ত্র ফিরিয়ে আনার দাবি জানান তিনি। এর আগে রোববার জান্তা সরকারের বিরুদ্ধে ভিন্নধর্মী প্রতিবাদ কর্মসূচি পালন করেছে বিক্ষোভকারীরা। ইস্টার সানডে প্রতীকী হিসেবে বেছে নেন দ্বীপ। ইন্দোনেশিয়া ও পূর্ব তিমুরে বন্যা ভূমিধসে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 101 জনে। এর মধ্যে ইন্দোনেশিয়ায় মারা গেছে 80 জন। এখনও অনেকে নিখোঁজ থাকায় প্রাণহানি আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ভারী বৃষ্টিতে বন্যা ও ভূমিধসে বিধ্বস্ত ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলীয় ফ্লোরেস দ্বীপ থেকে পূর্ব তিমুর পর্যন্ত। ভেঙে গেছে ঘরবাড়ি, উপড়ে গেছে গাছপালা। জাভা সাগরে ঘূর্ণিঝড়ের প্রভাবে এই দুর্যোগ, বলছে ইন্দোনেশিয়ার আবহাওয়া অধিদপ্তর। শনিবার মধ্যরাত থেকে ফ্লোরেস দ্বীপে শুরু হয় বৃষ্টি। এতে নদীর তীর ও বাঁধ ভেঙে বন্যার পানিতে ভেসে গেছে বিস্তীর্ণ এলাকার বহু ঘরবাড়ি। এই গ্রামের পরিস্থিতি খুবই ভয়াবহ। এখনও পরিস্থিতির বিন্দুমাত্র উন্নতি হয়নি। আমাদের সাহায্যের খুব দরকার। দ্বীপ রাষ্ট্রের বহু মানুষকে এরই মধ্যে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। দুর্যোগে গৃহহীনদের আশ্রয়ের ব্যবস্থার কথা জানিয়েছেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট। বন্যা ও ভূমিধসে প্রাণহানির ঘটনায় গভীর সমবেদনা জানাচ্ছি। বন্যায় উদ্ধার কাজ চালাতে দুর্যোগ ব্যবস্থাপনার সদস্যদের নির্দেশ দিচ্ছি। কর্মকর্তাদের দেয়া পরামর্শ মেনে চলতে সবাইকে আহ্বান জানাচ্ছি। এদিকে বন্যা কবলিত পূর্ব তিমুরের এলাকাগুলোতে উদ্ধার অভিযান চলছে। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। নিজের আঁকা ডিজিটাল ছবি নিয়ে হাজির রোবট সোফিয়া। ইতালির ডিজিটাল চিত্রশিল্পী আন্দ্রিয়া বোনাচোতোর সঙ্গে যৌথভাবে ছবি এঁকেছে সে। তার আঁকা ছবি বিক্রি হয়েছে $6,88,888 মার্কিন ডলারে নন ফানজিবল টোকেন বা এনএফটির প্রক্রিয়ায়। রং তুলি হাতে ছবি আঁকছে রোবট সোফিয়া। সে বলছে সৃজনশীল মানুষের চারিত্রিক বৈশিষ্ট্য হলেও সেটি সে ধারণের চেষ্টা করছে। শিল্পী হিসেবে আমার অ্যালগোরিদমে গণনা সৃজনশীলতা রয়েছে, মূল কাজগুলো তৈরি করে। তবে আমার শিল্প মানব কৃত্রিম বুদ্ধিমত্তায় যৌথভাবে তৈরি। আমার দল শিল্পীর মতো অনেক সৃজনশীল মানুষের সঙ্গে কথা বলছি।
সোফিয়ার আবিষ্কারক ডেভিড হ্যানসনের মতে সোফিয়ার শিল্পী হয়ে ওঠা প্রযুক্তির জগতে বড় বিপ্লব। আমি নিজেই একটি সৃজনশীল শিল্পকর্ম হিসেবে সোফিয়াকে চিন্তা করি, যা শিল্প তৈরি করতে পারে। গত 2.5 দশক ধরে এই ধরনের রোবট উদ্ভাবনের চেষ্টা চালিয়ে আসছিলাম। কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে ইতালির ডিজিটাল শিল্পী আন্দ্রিয়া বোনাচেতোর বিভিন্ন শিল্পকর্ম থেকে তথ্য সংগ্রহ করে নিজেই ছবি আঁকে সোফিয়া। এঁকেছে নিজের পোর্ট্রেটও। 12 সেকেন্ডের ভিডিওতে তার ছবি আঁকার পুরো প্রক্রিয়া তুলে ধরা হয়। তবে এখানেই শেষ নয়। চিত্রশিল্পী হয়ে গড়ে ওঠা সোফিয়া এখন মিউজিক নিয়ে কাজ করছে। এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে সোফিয়া পপ। 2016 সালে সোফিয়াকে তৈরি করেছে হংকং ভিত্তিক প্রতিষ্ঠান হ্যানসন রোবোটিক্স। পরের বছর পায় সৌদি নাগরিকত্ব। কথা বলে, গান গেয়ে আর গণমাধ্যমকে সাক্ষাৎকার দিয়ে বারে বারে নিজের বুদ্ধিমত্তা প্রমাণ করেছে সে। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল বিরতিহীন রাত 9টায় বাংলাদেশে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব, টুইটার।